আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা ভালোবাসা গল্পের 14 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভাইয়া, আপনার কেউ আছে নাকি? রিয়া হুট করে সবার মাঝ থেকে এই প্রশ্নটা করে বসে। সবাই তার প্রশ্ন শুনে উৎসাহ নিয়ে তাকায় নেহালের দিকে। নেহাল তার ডিম্পেল হাসি দিয়ে বলল, মানুষ মুগ্ধ হয় চেহারায় আর আমি মুগ্ধ হয়েছি তার মায়ায়। সবাই বিস্মিত হয়ে তাকায় নেহালের দিকে। জোনাকি দেখেছে নেহাল তার দিকেই তাকিয়ে কথাগুলো বলছিল, যেন তাকেই বলছে। জোনাকি শুকনো রূপ গিলে অন্যদিকে ফিরে তাকায়। কেউ যদি ব্যাপারটা বুঝতে পারে সমস্যা হয়ে যাবে। হুট করে নিজের নাম সবার মুখে শুনে জোনাকি হকচকিয়ে তাকালো তাদের দিকে। আর খেয়াল হলো এবার বোতলটা ঠিক তার দিকে এসেছে। তারপর বলল, তো জোনাকি কি নিবে বলো? তানিম জিজ্ঞেস করলো। জোনাকি সংকোচ নিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখন রিয়া বলল, ডেয়ার নিবে জোনাকি, তাই না রে জোনাকি? প্লিজ নে না, এখন পর্যন্ত সবাই ট্রুথ নিতে আছে, খেলার মজাটাই হচ্ছে না। জোনাকি কাদো কাদো চোখে তাকালো রিয়ার দিকে। এই মেয়ে তাকে আজ বলির পাঠা বানাতে যাচ্ছে। কিন্তু শেষে রিয়ার সাথে তাল মিলিয়ে সবাই তাকে ডেয়ার নিতে বলল। জোনাকি ঝগড়াও করতে পারছে না এদের সাথে, তাই না পেরে হ্যাঁ বলে দিল। এবার সবাই পরিকল্পনা করতে লাগলো জোনাকিকে ডেয়ার দিবে। তারপর কেউ বলল, জোনাকি ওই যে দেখতে পাচ্ছ 12 নম্বর টেবিলে যে ছেলেটা বসে আছে তার কাছে যাবে এবং তাকে বলবে, জামাই আমাদের বাবুটা কোথায়? মাত্র না তোমার কাছে রেখে গেলাম। আমি ওয়াশরুমে গেলাম মাত্র 2 মিনিটের জন্য, আর তুমি কি না এই 2 মিনিটে বাচ্চাটাকে সামলাতে পারলে না? কেয়ারলেস বাবুর বাবা। তিন্নি পুরো কথাটা শেষ করতে সবাই একসাথে হেসে উঠলো। কিন্তু নেহালের খারাপ লাগলো, তার ইচ্ছে করছে না জোনাকিকে এই ডেয়ার করতে দিতে। কিন্তু সবার মাঝে সে একা যদি এটার বিরুদ্ধে থাকে তাহলে ব্যাপারটা সন্দেহজনক মনে হবে। তারপর বলল, না আমি এমন কিছু করতে পারবো না। লোকটা যদি আমাকে উল্টাপাল্টা কিছু বলে কিংবা বকা দেয়, চিল্লাচিল্লি শুরু করে দেয়, এমন আরো অনেক কিছুই হতে পারে। না না, আমি পারবো না এটা বলে জোনাকি নিজের চেয়ারটায় চেপে বসলো, যেন তাকে সবাই মিলে ধরতে আসছে। রিয়া জোনাকিকে টেনে ধরলো, আরেক পাশ থেকে তিন্নি ধরলো আর বলল, অনেক কষ্টে এত মজার একটা ডেয়ার পেয়েছি জোনাকি, এত সহজে তো ছাড়বো না। আহা, ছেলেগুলো বকাঝকা করবে না দেখিস। আর শুন, কিছু বলতে গেলে তো আমরা আছি, আমরা যাবো না ওনার কাছে, তুই ভয় পাস না। তারা এসব বলে জোনাকিকে বুঝায়, কিন্তু জোনাকি রাজি হতে চায় না। নেহাল এবার না পারতে বলে, দরকার নেই, ও করতে চাইছে না, বাদ দাও। তানিম ঝটপট বলে, নেহাল এটাই রুলস, করতেই হবে। জোনাকি তাড়াতাড়ি ডেয়ারটা কমপ্লিট করো, না হলে পানিশমেন্ট হিসেবে আমাদের সকলের খাবারের বিল পে করতে হবে। জোনাকি এবার যেন সত্যি সত্যি কেঁদে দিবে। সে তাকায় সামনে টেবিলে থাকা খাবারের দিকে, এত খাবারের এত টাকা সে কই পাবে? তাই ঝটপট দাঁড়ায় আর বলে, ঠিক আছে যাচ্ছি আমি, কিন্তু তোমরা আশেপাশেই থাকবে। বলে একসাথে হেবুদক মাথা দুলায়। জোনাকি ধীর পায়ে এগিয়ে যায় সেই 12 নং টেবিলের দিকে। একটা ছেলে ধূসর রঙের শার্ট পরা পেছনে ফিরে বসে আছে সেই টেবিলে। হাতে কোনো ফাইল হতে পারে, সেটাই মনোযোগ দিয়ে কিছু একটা করছে। জোনাকি ঢুক গেলে সেই টেবিলেরটা সামনে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে বাকিরা সবাই নিজেদের টেবিলে এই দৃশ্য দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। জোনাকি গিয়ে বলে, জামাই বাবুটা কোথায়? মাত্র না রেখে গেলাম তোমার কাছে, তুমি এত কেয়ারলেস কেন? বাবু না সামলাতে পারলে বাবুর বাবা হতে গেলে কেন? এখন বাবুটাকে খুঁজে এনে। আর কিছু বলার মতো পরিস্থিতি নেই জোনাকির। সামনে থাকা ব্যক্তিটিকে দেখে তার বাকি কথা গলাতেই আটকে গেল। স্নিগ্ধকে সেই 12 নং টেবিলে দেখে তার মাথাটা চক্কর দিয়ে উঠলো। সে এই কোথায় এসে ফেসে গেল? কি বললো মাত্র? সেই কথাগুলো মনে পড়লে তার মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে। স্নিগ্ধ ভ্রুকুচকে তাকায় জোনাকির দিকে। জোনাকি এই মুহূর্তে এই রিজোর্টে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে তার বলা কথাগুলো শুনে। স্নিগ্ধ নিজের হাতে থাকা ফাইলটা টেবিলের উপর রাখলো। জোনাকি তো যেতেই পারছে না, যেন বরফ হয়ে জমে আছে। স্নিগ্ধ বলল, আপনি বাবুর মা হয়েছেন যেভাবে, ঠিক সেভাবেই আমি বাবুর বাবা হয়ে গেছি। আপনার মতো তো আর কেয়ারফুল না আমি, তাই হয়তো কোথাও গিয়েছে বাবু খেয়াল করিনি। খুঁজে দেখুন, হতে পারে আমাদের ভবিষ্যতে গিয়ে বসে আছে। স্নিগ্ধের কথা যেন আকাশ থেকে পড়লো জোনাকি। কি বলে এই লোক? তাকে একটা ঠাটিয়ে থাপ্পড় দিলেও তো বুঝতো সব স্বাভাবিক, কিন্তু এখন তো এই লোক তাকে বাচ্চা খুঁজে আনতে বলছে। কিন্তু বাচ্চা আসবে কোথেকে? স্নিগ্ধ আবারও বলল, কি হলো বাবুরাম্মু, দাঁড়িয়েছো কেন? বাবুকে খুঁজতে হবে তো, তোমাকে না দেখে কান্না করছে হয়তো, খুঁজে দেখো। স্নিগ্ধ কথাটা বলতে বলতে টেবিলের উপর থাকা ব্ল্যাক কফিটা হাতে নিয়ে একটা চুমুক দিল। জোনাকির জান যাই যাই অবস্থা হয়ে যাচ্ছে। মেঝেতে পা ঘষতে আছে, এক হাতের সাথে অন্য হাত ঘষতে ঘষতে ছিলে ফেলবে যেন। অন্যদিকে অন্য টেবিলে থাকা দর্শকগণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে জোনাকির দিকে। তারা এখনো স্নিগ্ধকে খেয়াল করে নিশে উল্টো করে বসে থাকায়। আবার দেখছে ছেলেটা শান্তভাবেই কথা বলছে জোনাকির সাথে, তাই তারা অপেক্ষা করতে লাগলো এরপর কি হয় তা দেখার জন্য। জোনাকি বলল, স্নিগ্ধ ভাই আসলে। জোনাকি কাঁপা কাঁপা কণ্ঠে তাকে উক্ত কথাটা বলার চেষ্টা করলো, কিন্তু তার কথা শেষ হওয়ার আগে স্নিগ্ধ কফির মগটা টেবিলের উপর রেখে বলল, বাবুরাম্মু আর ইউ গন ম্যাড? আমাকে ভাইয়া ডাকছো কেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাকে চিনতে পারছো না নাকি? আমি তোমার বাবুর আব্বু। জোনাকি কাদো কাদো চেহারা নিয়ে তাকালো স্নিগ্ধের দিকে। স্নিগ্ধের এমন অদ্ভুত আচরণ সে ঠিক হজম করতে পারছে না। এমন শান্তরূপ দেখে মনে হচ্ছে সামনে ঝড় আসতে চলেছে। জোনাকি আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্নিগ্ধ ভাই আমি আসলে চাই। স্নিগ্ধ বলল, এগেন বউ, তোমাকে মনে হয় আমাদের বিয়ের সার্টিফিকেট দেখাতে হবে, দেন তোমার মনে পড়বে হু আই এম। বলে স্নিগ্ধ চেয়ার ছেড়ে দাঁড়ালো আর জোনাকির দিকে এগিয়ে আসলো। জোনাকি শুকনো ঢুক গিলে মাথা নিচু করে নেই। নিশ্চয়ই তাকে ঠাটিয়ে থাপ্পড় মেরে বোঝাবে বিয়ের সার্টিফিকেট। কিন্তু তাকে আবার অবাক করে দিয়ে স্নিগ্ধ বলল, কিন্তু বাবুর আম্মু, সার্টিফিকেট তো তোমার কাছে থাকা উচিত। জোনাকি কাদো কাদো চেহারা নিয়ে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করলো স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ স্বাভাবিকভাবেই বলল, আমার সাথে বিয়েটা তো তুমি করেছো, তাই তোমার কাছেই থাকার কথা। বাচ্চাও তো তুমি জন্ম দিয়েছো, সেটা তুমিও ভালো জানবে। জোনাকি বুঝলো স্নিগ্ধ সুযোগ বুঝে তাকে বাস দিয়ে দিল। তার চিৎকার
চিৎকার করে বলতে ইচ্ছে করছে, স্নিগ্ধ ভাই বিশ্বাস করুন আমি নির্দোষ, ওই টেবিলে থাকা সকলেই দোষী, আমাকে মাফ করে দেন। জীবনেও আর কারো কথা ধরবো না, আর কখনো এসব ট্রুথ দেয়ার খেলবো না, কাউকে জামাইও ডাকবো না, নিজের জামাইকেও ডাকবো না, কিন্তু আমাকে ছাইরা দেন। কিন্তু তার মনের কথা মনেই রয়ে গেল, গলা দিয়ে ক বের করতে সক্ষম হয়নি সে। অন্যদিকে সবাই তখন উৎসাহ নিয়ে তাকিয়ে আছে সেদিকে। ছেলেটাকে দাঁড়িয়ে পড়তে দেখে রিয়া ভয় পায়। এতক্ষণ উৎসাহ আগ্রহ থাকলেও এখন আর আগ্রহ উৎসাহ নেই। যদি ছেলেটা সত্যি জোনাকে কিছু করে বসে তখন রিয়া চটজলদি উঠে দাঁড়ায় আর এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। তানিম তা দেখে তার হাত ধরে ফেলে আর বলে, এই কোথায় যাচ্ছ? রিয়া বলল, ছাড়ুন আমাকে যেতে দিন, দেয়া শেষ হয়ে গিয়েছে, এখন আর ওকে ওখানে থাকতে হবে না। বলেই তানিমের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে 12 নং টেবিলের দিকে এগিয়ে গেল। যতই এগিয়ে যাচ্ছে ততই কেন জানি মনে হচ্ছে ছেলেটার পরিচিত কিংবা কোথাও দেখেছে। সে সেখানে গিয়ে দাঁড়ায় আর জোনাকির দিকে তাকিয়ে বলে, জোনাকি চল, ডেয়ার কমপ্লিট। বলতে না বলতে স্নিগ্ধ পেছন ফিরে চাইলো। স্নিগ্ধকে 12 নং টেবিলের সামনে দেখে রিয়া হতবাক হয়ে গেল। মাথায় নানা ধরনের চিন্তা আসতে লাগলো, তাহলে কি ডেয়ারটা জোনাকির ভাইয়ার সাথেই করেছে? 12 নং টেবিলের ছেলেটা আর কেউ নয়, তার ভাইয়াই ছিল। ও মা, বাঁচাও তো। রিয়া মুখে হাত দিয়ে কাপা কণ্ঠে বলল, ভাইয়া তুমি এখানে? স্নিগ্ধ ভ্রু কুচকে তাকায় রিয়ার দিকে, তারপর আবার জোনাকির দিকে তাকাই। কিছু বোঝার চেষ্টা করছে সে, তবে হ্যাঁ যেটা ভাবছে তাই হবে। তারপর বলল, সো মিস রিয়া, আপনি এখানে আছেন, যাক ভালোই তো হয়েছে। রিয়া মুখ থেকে হাত নামিয়ে নিল আর আবারও কাপা কণ্ঠে বলল, ভাইয়া এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ তো ওদের। বলে তানিমদের টেবিলের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলো। তানিমরা সবাই মিলে এদিকেই তাকিয়েছিল। অবশ্য কয়েকজন স্নিগ্ধকে চিনতে পেরে আগে ভয়ে সেখান থেকে পালিয়েছে, আর যারা ছিল তারা স্নিগ্ধকে নিজের দিকে তাকাতে দেখে এলোমেলো হয়ে গেল। মানে কেউ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লো, কেউ মেনু কার্ডটা উল্টে পাল্টে দেখতে লাগলো, কেউ খাবার গিলতে লাগলো। এই আর কি তাদের কাণ্ড। স্নিগ্ধের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে আবারও স্বাভাবিকভাবেই বলল, আসুন আপনারা বাসায় যেতে হবে। ভাইয়ার এমন কথায় রিয়ার চোখ কপালে উঠে যায়। তার রাগী ভাই রাগ না দেখায় বাসায় কেন যেতে বলছে? সে আর চোখে জোনাকির দিকে তাকায়। জোনাকি মাথা নিচু করে তখনও মেঝেতে পা ঘষতে ব্যস্ত, তাই তার দিকে চোখ ফিরিয়ে নিয়ে একটা প্রশান্তির শ্বাস ছাড়ে আর খুশিতে গদগদ হয়ে বলে, আচ্ছা ভাইয়া চলো। এই জোনাকির দিকে তাকিয়ে বলল, চল বাসায় চলে যাবো ভাইয়া, তুমি গাড়ি নিয়ে এসেছো তো? স্নিগ্ধ টেবিলে থাকা ফাইল আর নিজের ফোনটা নিয়ে তাদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ চল এখন। বলে এগিয়ে গেল রিজোর্টের দরজার দিকে। স্নিগ্ধকে যেতে দেখে জোনাকি রিয়াকে ধরে বলল, আপু তোমার কাছে অস্বাভাবিক লাগেনি? স্নিগ্ধ ভাই তো কিছু বললো না। রিয়া বলল, তুই কি চাস ভাইয়া আমাদের বকুক? হ্যাঁ ভালোই তো হলো, কিছু বলেনি। জোনাকি বলল, আপু আমি তোমাদের কথা বলার পরও স্নিগ্ধ ভাই কিছু বলেনি, উল্টো সেই কথার সাথে তাল মেলালো, আমার মনে হচ্ছে কোনো ঘাপলা আছে। রিয়া বলল, আরে আমার স্নিগ্ধ ভাইয়ের বউ এমন করে বলছিস কেন? তোর জামাইকে তুই বলেছিস তাই তো কিছু বলেনি, এখন চল তো, না হলে দেখা যাবে আমাদের ছেড়ে চলে যাবে। বলে আশপাশ দেখলো না আর জোনাকিকে সহ নিয়ে রিজোর্টের বাইরে গেল। নেহাল এগিয়ে যেতে যেতে আর যায়নি, এক পাশে দাঁড়িয়ে সবটাই দেখছিল। সে ভেবেছিল স্নিগ্ধতাদের উপর কোনো প্রকার রাগারাগি করবে, সে এগিয়ে যাবে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক থাকায় আর যাওয়ার প্রয়োজন বোধ মনে করেনি। আর এদিকে স্নিগ্ধ রেহমান ভিলার গেটের সামনে গাড়ি থামাতেই দারোয়ান গেটটা খুলে দেয়। সেই গাড়িটাকে বাড়ির ভেতর নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে থামে। গাড়ি থামতে জোনাকি আর রিয়ার অপেক্ষা না করে সেই গাড়ি থেকে চাবিটা খুলে নিয়ে গাড়ির দরজাটা খুলে বেরিয়ে পড়লো। তবে যাওয়ার আগে জোনাকি আর রিয়ার দিকে তাকিয়ে বলল, দুজন আমার রুমে আসো। এই যে ব্যাস শেষ। জোনাকি আর রিয়া যা বোঝার বুঝে গেছে, পাবলিকের সামনে মানসম্মানটা বাঁচিয়ে রেখেছে যাতে বাড়িতে এসে প্রাইভেটলি ভাবে মানসম্মানটাকে খুন করতে পারে। জোনাকি কাদো কাদো চেহারা নিয়ে বলল, দেখেছো আপু, তুমি শুধু শুধু এত খুশি হলে, তোমার ভাই নিশ্চয়ই এখন আমাদের শাস্তি দিবে। রিয়ার মুখ থেকে আর কোনো কথা বের হলো না। এতক্ষণ বড় বড় লেকচার মেরেছিল নিজের ভাই সম্পর্কে, কিন্তু মিনিট পেরোতে না পেরোতেই তার নিজের ভাই আসল রূপ দেখিয়ে দিয়েছে। রিয়া আর জোনাকি গাড়ি থেকে নেমে দাঁড়ালো, আশেপাশে একবার দেখে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। দুপুরের সময় হয়তো, তাই সবাই খাওয়া দাওয়া করে নিজ নিজ ঘরে আছে। জোনাকি বলল, আপু তুমি যাও স্নিগ্ধ ভাইয়ের কাছে, আমি আমার ঘরে চলে যাচ্ছি। রিয়া খপ করে জোনাকির হাত ধরলো আর কাদো কাদো চেহারা নিয়ে বলল, মাইয়া তোর জামাই তো তোরে কিছু করবে না, যত ঝড় যাবে সব আমার উপর দিয়ে যাবে, চল এখন, না হলে বাড়ির সবাইকে ডেকে আমাদের আসল ঘটনা জানাই দিব। জোনাকি বলল, তোমার ভাই আমার কোন জন্মের ভাই লাগে যে আমাকে কিছু করবে না? দেখে নিও, আমি গেলে উল্টা আমার উপর আরো বেশি খেপে যাবে। রিয়া বলল, তাহলে তো ভালোই হলো, আমার উপর আর ছাড়তে পারবে না। বলে জোনাকিকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। জোনাকি তো চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে রইল রিয়ার দিকে। এই মেয়ে তো স্বার্থপর, তাকে কিভাবে ফাঁসিয়ে দেওয়ার কথা বলছে। রিয়া আর জোনাকি স্নিগ্ধের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজাটা খোলাই ছিল, তবে তাদের তো ভেতরে প্রবেশ করতে হলে জানটা হাতে নিয়ে প্রবেশ করতে হবে, তাই তো ভয়ে ভয়ে প্রবেশ করার শক্তি পেল না। সে সময় ঘরের ভেতর থেকে স্নিগ্ধের গরুগম্ভীর কণ্ঠ শোনা গেল। স্নিগ্ধ বলল, ভেতরে না এসে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? জোনাকি আর রিয়া ঝটপট ভেতরে প্রবেশ করলো আর মাথা নিচু করে দুইজন পাশাপাশি দাঁড়িয়ে পড়লো। স্নিগ্ধ ডিবানের মাঝ বরাবর পা তুলে বসে আছে, মুখটা আগের মতো স্বাভাবিক নেই, গম্ভীর মুখটা আবারও ফিরে এসেছে। জোনাকি আর চোখে একবার তাকালো, ঘরে এসে মনে হয় মুখটা ধুয়েছে, কিন্তু মুখ মুছেনি আর, ফলে মুখটা পুরো ভিজে আছে। সামনে থাকা চুলগুলো কপালের সাথে লেপটে আছে।
মানুষটাকে এই অবস্থায় এত সুন্দর লাগছে কেন। নিজের ভাবনাকে জুতা দেখালো জোনাকি। এই সময় এটাই ভাবার ছিল নাকি সামনে কি হতে চলেছে তার নেই খোঁজ, সেখানে এই লোকটার সৌন্দর্যের খোঁজ নিচ্ছে। জোনাকি, তুই শুধু শুধু স্নিগ্ধ ভাইকে লুচু বলেছিস? তুই নিজেই তো লুচি, হ্যাঁ লুচি হয়ে গেছিস। স্নিগ্ধ বলল, এবার বলুন ওই রিজোর্টে কি করছিলেন আপনারা? রিয়া মাথা উঁচু করে তাকায় ভাইয়ের দিকে আর মিনমিন করে বলে, ভাইয়া আসলে আমাদের আজ ক্লাস হচ্ছিল না, তাই ফ্রেন্ডরা সবাই মিলে সেখানে একটু খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। স্নিগ্ধ নিজের ডান পাশের ভ্রুটা উঁচু করে রিয়ার দিকে তাকিয়ে বলল, একটু খাওয়া দাওয়া করতে গিয়েছিলি? রিয়া ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে ভাইয়ের দিকে তাকিয়ে হেবুদক মাথা দুলাই। স্নিগ্ধ আবার আগের মতোই করে বলে, তাহলে খাওয়া দাওয়া ছেড়ে ডেয়ার করছিল কে? রিয়ার মুখটা চুপসে গেল, কি জবাব দিবে সে, কিন্তু কিছু না বললে যে আরো ফাঁসবে তাই মিনমিন করে বলল, ভাইয়া আমরা গেম খেলছিলাম। স্নিগ্ধ বলল, রিয়েলি ইটস এ গেম? রিয়ার মুখটা যেন কেউ থেতলে দিল। জোনাকি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে স্নিগ্ধের দিকে দূরে থাক, রিয়ার দিকে পর্যন্ত তাকাচ্ছে না সে। স্নিগ্ধ এবার ডিভান থেকে উঠে দাঁড়ালো, রিয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ভার্সিটি যাওয়ার নাম বলে এসব করে বেড়াস তোরা? আজকে আমি ওখানে না গেলে জানতেই তো পারতাম না। রিয়া ভাইয়ের শান্ত ধমকে কেঁপে উঠলো, কি বলবে বুঝতে পারলো না। কাদো কাদো চেহারা নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া এইবারের মতো মাফ করে দাও, আই প্রমিস আর কখনো এমন কিছু করব না, সত্যি বলছি প্লিজ ভাইয়া, মাকে বলো না ভাইয়া, প্লিজ ভাইয়া। জোনাকি স্নিগ্ধের ধমকে হালকা কেঁপে উঠলো, ফুপিয়ে কেঁদে উঠলো সে। তার প্রচন্ড কান্না আসছে, কান্নার কারণ খুঁজতে তার অনেক বেগ পেতে হচ্ছে। হ্যাঁ ভুল মানুষকে ভুল কথা বলেছে, এটাই তার ভুল ছিল, কিন্তু এমন তো না যে স্নিগ্ধ তাকে মারবে বকবে বা তার এমন কিছু করার জন্য তার প্রতি কোনো অধিকারও নেই। তাহলে সে কান্না করছে কেন? স্নিগ্ধর আগে নিজের ঠোঁট কামড়িয়ে বলল, ওকে ওখানে নিয়ে গেছিস কেন? কার পারমিশন নিয়ে তুই ওখানে ওকে নিয়ে গেছিস? রিয়া শুকনো ঢুক গিলল, সে জোনাকিকে নিয়ে যাওয়ার কথা মাকে বলেছিল এবং মাও মানা করেনি। যেহেতু জোনাকি বাসায় একা একা বসে থাকছে, সে জায়গায় রিয়ার সাথে গেলে তো মন্দ হয় না। রিয়া সেই কথাই বলতে মুখ খুলবে, কিন্তু তার আগে স্নিগ্ধ বলল, যা এখান থেকে। রিয়া মনে মনে খুশি হলো, ধীরে ধীরে জোনাকির হাতটা ধরে নিজের সব পেছনে ফিরবে। ঠিক সে সময় স্নিগ্ধ কিছুটা বিরক্ত হয়ে বলল, তোকে যেতে বলেছি, ওকে না? রিয়া অবাক হয়ে ভাইয়ের দিকে তাকাই, তার ভাই কি এখন জোনাকিকে বকবে নাকি? জোনাকি মাথা নিচু করে এবার আরেকটু জোরে ফুপিয়ে উঠে, কান্নার আওয়াজ জোরে হতে সে হাত দিয়ে মুখ চেপে ধরে যাতে আওয়াজ না হয়। রিয়া তা দেখে অনুতপ্ত বোধ করে, তার জন্য এখন মেয়েটাকে এভাবে কান্না করতে হচ্ছে। তার তো কোনো দোষ নেই, সবাই তাকে জোর করছে বলে সে গিয়েছিল, না হয়তো সে যেতে চায়নি। রিয়া তার ভয় ভুলে কিছুটা সাহস নিয়ে ভাইয়ের দিকে ফিরে চাইলো আর বলল, ভাইয়া জোনাকির কোনো দোষ নেই এখানে, এসবের মাঝেও থাকতেই চাইনি, ডেয়ারটা করতে চেয়েছে, আমরা তাকে জোর করেছি বলে সে গিয়েছিল। ভাইয়া দরকার হলে আমাকে শাস্তি দাও যত ইচ্ছা, কিন্তু জোনাকিকে কিছু বলো না। বলে থামলো রিয়া। স্নিগ্ধ রিয়ার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, পানিশমেন্ট রেডি আছে তোর জন্য, রাতে পেয়ে যাবি, এখন বের হ ঘর থেকে, কারো সুপারিশ করতে বলেনি কেউ তোকে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই অবশ্যই ভিডিওটি দেখে নিন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন। আল্লাহ হাফেজ।